মোদির কটা বউ, মোদির বউকে সিঁদুর পরায়নি, শাখা পরায়নি, ওই গল্প আমরা শুনে কিছু লাভ হবে না। এই স্টেজ থেকে আমাদেরকে শুনতে হবে কেন এই আইনের আমরা বিরোধিতা করছি। মাথায় থাকবে তো ভাই? আমি দেখছি তো ওয়াকাফের প্রতিবাদ হচ্ছে আর গল্প শোনাচ্ছে অমিত শাহের ছেলে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে, আর ওটা বলার সময় আছে যখন তখন বলবে। আরে বিধানসভার মধ্যে রে ভাই, ওয়াকাফ নিয়ে বিল যখন ছিল, মমতা ব্যানার্জি কত চালাক আপনারা জানেন না। যখন বিল ছিল তখন এই আইন বিলকে মানব না বলে রেজুলেশন পাস করেছে, আর এখন আইন হয়ে গেছে এই আইনকে মানব না, রেজুলেশন পাস করছে না। মানে কি ধরনের খেলাড়ি বুঝতে পেরেছেন? মানে তো আমরা যেখানে শেষ করবো উনি সেখানে শুরু করবেন। কিন্তু আমি তো একটু বুকা পাড়া ছিলাম, মানে সরি চালাক পাড়া ছিলাম, ওদের গ্যাদন খেয়ে খেয়ে বুকা হয়ে গেছি, আর বুকা হয়েছি বলেই ধরতে পারছি। আমরা সব চালাক, এই যারা আছি না প্রচুর চালাক আমরা। দিনের শেষে আমি আমার হিসাবটা করছি, এই আমার হিসাব কষতে কষতে আমার আজকে এই দুরবস্থা। আপনার দাদুর কবরের উপরে মদের কারখানা হলো, আর কিচ্ছু করতে পারবেন না, শুধু নিজের হিসাব কষেছি চালাক বলে। আর আমি এখন একটু বোকা হয়ে গেছি, বোকা হয়েছে বলেই এই কি হচ্ছে একটু ধরতে পারছি। যাক, এই আইনের বিরোধিতা আমরা কেন করছি? এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার, মৌখিক দান হয় না? আচ্ছা আপনাদের এখানে 100 বছর 150 বছর 200 বছর পুরাতন কবরস্থান নাই? আছে তো? আছে কি না? নাই বলেন। মসজিদ আছে না? ঈদগাহ আছে না? কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন? মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দেখাতে পারবেন না। কারণ কি? কারণ কি? অফ ওই কাগজ আপনি 100টার মধ্যে 50 জন দেখাতে পারবেন না। কারণ সারা ভারতবর্ষে প্রায় 8.5 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, যার মধ্যে 50% ওয়াক বাই ইউজার, মৌখিক দান, কাগজ নাই। আর মোদিজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে, ওইটা নেওয়ার ধান্দা হচ্ছে। কিভাবে অফ হয়েছে? ওয়াক বাই ইউজার যদি আমি ওর এক্সাক্ট ট্রান্সলেট করি, ব্যবহার করতে করতে অফ হয়েছে। কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে। কেমন? আপনি এই গ্রামের মানুষ 4-5টা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন, মসজিদে যেতেন, কবর দিতে যেতেন। আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছে, দাদু তার দাদু জমিদার মতো ছিল, গ্রামের 5টা মোড়ল মানুষকে ডেকেছে, এ কাকা চাচা দিকে আসো, তোমরা সেই বর্ষার সময় কবর দিতে সেই 3টে গ্রাম পার হয়ে যাও, নামাজ পড়তে যাও 4টে গ্রাম পার হয়ে, বর্ষার সময় অনেক কষ্ট করে যাও, আরে ওইখানে আমার 10 কাঠা জায়গা আছে, তুমি মসজিদ করলাম, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই? হয়েছে তো? কবরস্থান ওই দেখো, ওই বাঁশতলার গায়ে যে 2 বিঘে জায়গাটা আছে আমার, আমি আজ থেকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, গ্রামের সবাই ওইখানে কবর দেবে। সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা। ওর কাগজ আপনি দেখাতে পারবেন? কিন্তু ওটা আপনার দাদু, কারো দাদু তো দিয়েছে। মোদিজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে। যদি না ওর কাগজটা দিতে পারেন, মোদিজি বলছে ওটা আমার। বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায়? মোদির বইয়ের মাথায় সিঁদুর, হাতে শাখা আছে নাকি, এই নিয়ে লড়াই নয়। লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা। তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ থাকবে তো? এই কলাঘাট ব্রিজের গা দিয়ে ওই যেটা নামালবার নাকি, ওটা কি গো, কাইয়ুমদের ওখানে যে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে, অনেক পুরাতন একটা মাজার আছে, মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে। ও তো ওয়াকফ সম্পত্তি, প্রচুর ওয়াকফ সম্পত্তি ওখানে আছে। তো ওইটা দখল করবে, ওটা দখল করে কি করবে? পার্ক বানাবে, না শুধু নয় রিসর্ট বানাবে নদীর গায়ে। প্ল্যান তো এইগুলো ভাবতে হবে, কেন দখল করবে? ওখানে প্রায় বিঘে 5 জায়গা আছে, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা, নামাজ ঘর আর মাজার নিয়ে। ওর কাগজ জীবনে পাবেন না, কারণ 200-300 বছর আগে ওই অফ করে গেছে এইরকম মৌখিক অফ। তো ওইটা নেবে সরকার, মোদিজি নেবে, নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেবে, আদানি আম্বানি শিল্পপতিদেরকে। ওরা নিয়ে কি করবে? নদীর গায়ে রিসর্ট বানাবে, ওখানে গিয়ে আমোদ প্রমোদের জায়গা করবে। এই জন্যই তো নিতে চাইছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবার হচ্ছে কথা, আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিক ভাবে, সেটা আইনের মধ্যে না আইনের বাইরে? মৌখিক দানটা 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট, সম্ভবত ভুলে যাচ্ছি, ছোট মাথা তো অত মনে নেই, সেই কাগজটা এখন নাই, আনতে ভুলে গেছে আজকে। 3-4টে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ।
মোদিজি নতুন আইন নিয়ে এসে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে, সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে। এবার আমাদের বক্তব্য, যদি মোদিজি বলতো যে 1995 এই 2025 সালে আমি আইন পাস করছি, এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো, আমি সেটা দেবো না, তাও মেনে নেওয়া যেত। মোদির জন্ম হয়নি, মোদির বাবার জন্ম হয়নি, মোদির দাদুর জন্ম হয়নি, মোদির পদ্দাদুর জন্ম হয়নি, তার আগে থেকে আপনার আমার পূর্বপুরুষ যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছে, মোদি তার সংখ্যার জোরে সেটা কেড়ে নিতে চাইছে। এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না, প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে দেব, জেলে যাব, জীবন দেব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব, এই সম্পত্তি হাতছাড়া হতে দেব না। যেখানে আমার বাপ শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার পদ্দাদু শুয়ে আছে, সেই কবরের উপরে এদের আমোদ প্রমোদের জায়গা, এদের মদের ভাটিখানা আমরা কোনো মতেই করতে দেব না। আর আমি আন্দোলন করব, আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিদান দেবে, সামনে 2026 সাল আসছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব, এই মোদির বন্ধুকেও আমরা দিল্লিতে পাঠিয়ে দেব। হবে তো নাকি? একটা শপথ করবেন আমার সাথে আপনারা। আগে শুনিয়ে বলে দিই, শপথটা করুন, আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইবো না। শপথটা আমরা একসাথে করব 2026 সালে। যারা ওয়াকাফের, তার আগে শুনে নেন, তারপরে হাত তুলবেন। যদি দুজন হাত তুলেন, দুজনই তুলবেন। এই শপথ করব আমরা 2026 সালে যে ভোট আসছে, যারা আমাদেরকে এই পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে, আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মিথ্যায় বিএসএফ সেজে গুলি করছে, আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে, আমাদের নামে যারা মামলা দিচ্ছে, তাদেরকে ভোট দেবো না। জিতা ইচ্ছা দেবেন, শুনেন আগে, তারপরে হাত তুলবেন। নোটাতে দেবেন, আমি খামচিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই। ভাববেন না যে ভাইজান হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফকে ভোট দাও, অতটা আমার দুর্দিন এসে যায়নি। কিন্তু আমাকে বুঝাতে হবে, এত সাহস পেল কোথা থেকে? যাদের ভোট নিয়ে আজকে নবান্নের 14 তলায় বসে আছে, যাদের জন্যই আজকে নবান্নের 14 তলায় বসেছে, তাদের কবরস্থান, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তাদের মাজার, তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের পক্ষ নিয়ে কথা বলে তো দূরের কথা, এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো দুঃশত্রু কেউ হবে না, তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না। তাই হাত তুলুন সবাই যারা শপথ করবেন। ভোট শপথ, এখন আমি সবাইকে তুলতে বলছি না, যারা আমার সাথে সহমত দেবেন। তাহলে আমরা শপথ করছি, সবাই বলুন আমরা শপথ করছি। 2026 সালে ইলেকশন আসছে, এই 2026 ইলেকশনে যেই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, সেই বিজেপিকে একটাও ভোট দেব না। আমরা আরো শপথ করছি, যেই বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল, আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে, সেই তৃণমূলকেও একটা ভোট দেব না। শপথ করলাম তো? আচ্ছা, আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই? আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি? আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি। পছন্দ হলে দেবেন, না হলে নোটা একটা জানেন তো, সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে টিপবে, বুঝতে পেরেছেন? 2019 সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেবার, রেকর্ড হয়ে গেছিল, 25,000 ভোট নোটাতে পড়েছিল। গুগলে সার্চ করে দেখবেন। বলেছিল একে ভোট দেবে না, কাকে ভোট দেবে তাও বলেনি। লোক কি করেছে, নোটা 25,000 ভোট নোটাতে পড়েছিল। মাথায় রাখুন, দেখাতে হবে। তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না, আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। আপনি ধাক্কা দিচ্ছেন না, আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে, ওই জন্য আপনাকে। এবার এখানে কেন আন্দোলন করলে লড়াই করবে কেন বলছে বলুন? উত্তরপ্রদেশে আন্দোলন করলে 1 লাখ টাকা জরিমানা, জেলে ভরে দিচ্ছে। পশ্চিমবাংলায় আন্দোলন করলেও জেলে ভরে দিচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? মনে হচ্ছে? তাই আপনাকে আমাকে সেই লড়াইটা করতে হবে। আমি এই জন্যই বলছি, দেখুন আমি চলে যাওয়ার পরে অনেকে বলতে পারে ভাইজান আইএসএফ এর হয়ে ভোট দিবার কথা বলে গেল। একবারও বলেছি কি ভাই? পছন্দ হলে দেবেন, না হলে দেবেন। হ্যালো হ্যালো, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের বলার এইটাই যে আপনি যদি শিক্ষা না দেন, আপনাকে ও সমীহ করবে না, আপনাকে রেসপেক্ট করবে না। আপনি বলুন
পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে এটা ভাবতে হবে। আচ্ছা, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা করছি কি? আন্দোলন করছি বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় ওরা বর্বর, ওদের বিরুদ্ধে। তাহলে পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে দিচ্ছেন এটা ভাবতে হবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, উত্তরপ্রদেশের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, দিল্লির মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, হরিয়ানার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, আসামের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে। বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন তখন সংগঠিত হবে। সেই জন্যই বিজেপি হয়তো তৃণমূলের সুপ্রিমোকে বলে দিয়েছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে দেওয়া যাবে না, পশ্চিমবাংলায় ব্রিগেড সমাবেশ করতে দেওয়া যাবে না। সেই জন্য ছলে কলে কৌশলে ব্রিগেডের সমাবেশটা এরা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, যত ওরা আন্দোলন বারণ করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা যারে ডাকবে সেইখানে আমরা ভিড় করাবো। ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যে তোমার কথা আমরা শুনবো না, তুমি রাজা আমরা প্রজা নয়, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজার দেশে আমরা সবাই রাজা। প্রমাণ করি তো রাজা নাকি হুকুম দেবে? সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে। আমরা 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার, আবার জনগণ চাইলে নবান্ন থেকে নামিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে। এত পাওয়ার আপনাদের হাতে আছে। এত পাওয়ার থাকার পরেও আপনার কবরস্থান চলে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি। হাতির যা শরীর না, একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। হাতি দেখবেন বিশাল শরীর, এখন সার্কাসের দেখবেন বেশি হাতি দেখা যায়। হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে, হাতি চাইলে না ওই রকম 10টা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি? বলুন কেন ছিঁড়তে পারেনি? কেন এখন মারেনি? প্রথম দুটো জিনিস, হাতে কান দিয়ে হাতির শরীর চাপা, তার শরীর কেউ দেখতে পায় না যে আমার কত বড় শরীর। দ্বিতীয় কথা, ওকে বাচ্চাবেলা থেকে এমন প্র্যাকটিস করিয়েছে, দড়ি বেঁধে বেঁধে, তখন দড়ি মানত ও, তখন বাচ্চাবেলায় অনেক চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি। এখন বড় হয়ে গেও বাচ্চাবেলার আদত রয়ে গেছে, তখন ছিঁড়ি করার চেষ্টা করেছে, ঘা পা হয়েছে, অনেক চুলকানি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, এখনো পার নড়ায়নি। সেই বাচ্চাবেলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না। তো এখন আর বাচ্চাবেলার কথা মনে রাখলে হবে না। রাজনীতির ময়দানে নওশাদ সিদ্দিকী এসেছে, রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী এসেছে, রাজনীতির ময়দানে দলিত আদিবাসী মুসলমানের ঐক্য এসেছে, রাজনীতির ময়দানে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। এখন আমরা পারবো। উই ক্যান ডু, উই ক্যান নট নয়, এটা মাথায় রাখবেন, আর না হলে কিচ্ছু হবে না। আর একটা উদাহরণ দেবো, শোনার মতো মানসিকতা আছে। আমাদের ফুরফুরা মাঠ জানেন তো আপনারা? যান, আমার তোয়াশা জানের বাড়ির আগে ডান দিকে পড়ে, বাড়িটা পার করে গিয়ে যখন আইয়া দিয়ে আপনারা বেশি আসেন তো বাঁ দিকে পড়ে, এখানে স্টেডিয়াম হয়েছে। ওই স্টেডিয়াম করাতে অনেক কেলেঙ্কারি আছে। 78 লক্ষ টাকার একটা স্টেডিয়াম, মানে বুঝতে পেরেছেন কত মাল উঠেছে, খেয়ে নিয়েছে। যাক, তাও তো কিছু একটু পেয়েছি। যাক, ওই ফুরফুরা মাঠে প্রথম বছর আগে ওয়ানডে হতো দিনে, আর এখন ইদানিং গেলেন ডে নাইট হচ্ছে। তো প্রথম বছর যখন ডে নাইট ওয়ানডে হচ্ছিল, আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই। ওই বছরে একটা দিনে হয়তো ফুটবল মাঠে যাই, তাও ওই সেমিফাইনাল ফাইনাল খেলার সময় ওই আমাদের মাঠটাই যায়। তো ওই প্রথম বছর যখন হয় সবাই চলো নাইটে খেলা হচ্ছে যাব, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখের কথা বলছি, যে একটা প্লেয়ার স্ট্রাইকার একটা টিমের সেমিফাইনালে একা টিমকে টেনে গোল দিয়ে ফাইনালে তুলেছে। ফাইনালে গোল শূন্য অবস্থায় ছিল, ফলে কি হয়, টাইব্রেকার মারার মাধ্যমে সম্পূর্ণ হয়, নাহলে টচ হয়। তো টাইব্রেকার হচ্ছে, আমরা লাগ লাইনে আছি, ওই স্টেজে বসে খেলা দেখে ভালো লাগে না। যখন সব বন্ধু বান্ধবরা থাকে একটু ঠেলাঠেলি করি, ওর মধ্যে গোল হতে গেলে কেউ কারো ঠেলে দিল, এরকম একটু বদমাইশি করি। তো লাইনের ধারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার অদূরেই ওই টিমটার প্লেয়াররা আছে, নাইজেরিয়ান প্লেয়ার ছিল। ওকে বারবার প্রথম শট থেকে বলছে তুই মারতে জানা, মানে ওকে পাঠাচ্ছে। প্রথম ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল, আর অন্য একটা নাইজেরিয়ান। ওদের তো আমি ভাষা বুঝতে পারিনি, ওদের ভাষা অসুবিধা হয়। তো তখন আমি বুঝতে পারিনি কি বলছে। তখন যখন আমাদের একটা বাঙালি প্লেয়ার ওকে বলছে, ও বলছে উই ক্যান নট, সরি আই ক্যান নট, মানে আমি পারবো না, এরকম করছে। ওকে জোর করে পাঠিয়েছে। এত ভালো প্লেয়ার সেমিফাইনালে একা গোল করে টিমকে ফাইনালে তুললো, এবং অপোনেন্ট প্লেয়ারের শুধু গোলকির জন্য গোল খায়নি,
ডিফেন্স ফিফেন্স ভেঙে চুরমার করে ঢুকে যাচ্ছিল, এত স্কিল পায়। কিন্তু সে বারবার বলছে আমি পারবো না, ওকে ঠেলে পাঠিয়েছে। ও দূর থেকে এসে এমন শট মেরেছে, ওই রকম আরেকটা ফুরফুরা মাঠ লাগবে, অত দূরে যে বল পড়েছে। মানে কনফিডেন্স, ভালো প্লেয়ার হলেও লো হয়ে গেছে। তো আপনাদের এলাকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আপনাদের আছে, আমি না বলবো না। বুঝতে পারছেন কি বলছি? বুঝার ক্ষমতা থাকলে বুঝে নেবেন, নাহলে যে পোগো চ্যানেলে, ইউটিউবে গিয়ে পোগো চ্যানেলে কার্টুন দেখবেন। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দুর্ভাগ্য তাদের কনফিডেন্স লো হয়ে গেছে। এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে তারা পারবে না। নওশাদ সিদ্দিকী বলছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়বো, মানুষের হয়ে কথা বলবো, তাতে একবার কেন যদি 100 বার জেলে দেয়, জেলে যাওয়ার জন্য প্রস্তুতি আছে, কিন্তু লড়াইটা করবো। কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স লো হলে ওই রকম ফুটবল প্লেয়ারের দশা হয়ে যাবে। তাই অনুরোধ আপনাদের কাছে করছি, কনফিডেন্স লো করার জায়গা নাই। আপনাদের হয়ে নওশাদ ভাই আছে, লড়াই করে যাবে, মাঝপথে ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে নয়, আর যাবেও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজনীতি নিয়ে মানুষের মধ্যে হানাহানি জড়াবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবে, তবে তৃণমূল বিজেপিকে ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। দিনের শেষে প্রতিবেশী, ওটা মাথায় রেখে রাজনীতি করবেন। মাথায় থাকবে তো ভাই? দিদিমণি মন্দির উদ্বোধন করছে, চরম বিরোধী দিলীপ ঘোষ যদি চলে যেতে পারে মন্দিরের, তাহলে আপনি আপনার এলাকার চায়ের দোকানে আইএসএফ আর তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম একসাথে বসে কেন চা খেতে পারবে না? শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ করলো, বিধানসভায় চলে গেল। আমিও রমজান মাসে গিয়েছিলাম, আমি আমার